রক্তিম বাবু, মোর জন্য এসব কেনে? হ্যাঁ, আরে বাবা লালন, দিস আর এক্সপেন্সিভ, খুব দামি, খুব ভালো ম্যাটেরিয়াল। এত টাকা দিয়ে তো তোমার পুরো গ্রামের জামা কাপড় হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোনো খারাপ জামা কাপড় দিইনি তোমাকে। রক্তিম বাবু, তুই কিছু মনে করিস লাই রে? মুড়া তোর কাছ থেকে হাতটো পেতে কিছু নিতে পারবো ক্লাই। মুড়া জানি মুড়া গ্রামের আছি বটে, এটাও সত্যি, মুদের অত পয়সা টয়সাও লাই, কিন্তু মুদের আত্মসম্মানটো আছে। মুদের কোনো লোভ লাই রে, মুড়া শুধু ভালোবাসাটো বুঝি, সেরে ভালোবাসা, ও তো দামটা মুড়া বুঝি নাই। কি বলছিস তুই? আরে রক্তিম বাবু তো ভালোবেসে মদের জন্য এইসব কাপড় জামা নিয়ে এসেছে। তুই এভাবে কথা বলছিস কেন? এ লালন, প্রথমে কথা শোনানোটা কে শুরু করলো শুনি? হ্যাঁ মিসে রক্তিম বাবু, তুই একেবারে ঠিক কথাটা বলেছিস রে। এ তো দামি পোশাক পরার ক্ষমতা মোদের লাই, অভ্যাসও লাই, তাই মু হাত জোর করে বলছি, মুখে ক্ষমা করে দে। এই কাপড় জামা মু নিতে পারলো না। নিতে তো তোমার হবেই লাগলো। তুমি তো আমি সেজে সারাদিন ধরে এই বাড়িতে ঘুরে বেড়াতে পারো না। রিকু, তুমি বারবার এসব কি কথা বলছো? আরে কি কথা বলছি মানে এটা কি? কাম অন অরিত্র, বোঝার চেষ্টা কর। এবার একবার ভাব যে আমি আর ও যদি একসাথে বাড়িতে ঘুরে বেড়াই এবং ডালি যদি আমাকে ভেবে লালনকে... বাবু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সব কি বলছিস তুই? আরে কি বলছি কি, তুই ভাব না, একটা সিনেমার ডাবল রোলের মতো আমাদের কেসটা না। একেবারে দুটো ফেস, সেম টু সেম, একটা কয়েন, দুটো পিঠ, দুটোই হেড। বল তুই, এতে খারাপ লাগারটা কি আছে? জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ কি রক্তিম বাবু, তুই সবটা কথা ঠিক বললি, কিন্তু একটা জায়গায় ভুল। হ্যাঁ, এটা সত্যি কথা যে মোর তুই এক দেখতে, কিন্তু স্বভাবে একেবারে আলাদা। তুই পর্বত হলে মু কুয়া। তোকে দেখার জন্য লোকের মাথা উঁচু করতে হয়, আর মুখে দেখার জন্য মাথা নিচু করতে হয়। তাই এ বাড়িতে তোর সাজে মোর থাকাটা ঠিক হবে ক্লাই। তাই সাজ পাল্টানোর জন্য মুখে এসব পোশাক পরতে হবে ক্লাই। তাই লালন এবার থেকে এ বাড়িতে নিজের পোশাকে থাকবে, নিজের আসল রূপে থাকবে। লালন, তুমি ভুল বুঝছো। রক্তিমবাবু কিন্তু ওইভাবে বলতে চাইনি, উনি কিন্তু... জরিমতি ম্যাডাম, মু কাউকে ভুল বুঝছে না, যেটা সত্যি সেটাই বললাম। ভাইদা, তুই এইভাবে ওকে এই কথাগুলো নাই বলতে পারতিস। তাহলে আমি বাকি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। অ্যাবসলিউটলি। এই এসো। তবে রক্তিমবাবু কিন্তু ভুল কিছু বলেননি, আমি অবাক হয়ে গেছিলাম দুজনকে একসঙ্গে দেখে। কে কোনটা চেনা খুব দায়। আরে আমি আপনার পেমেন্টটা অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আজ তাহলে আসি। ডালি, বলছিলাম আমি কিন্তু... আমার রান্নাঘরে একটু কাজ আছে। আরে লালন, দরজাটা খোল, ভিতরে কি করছিস বলতো? আরে লালন, লালন।
করেছিস রে? কেন এ পোশাকে আমাকে চিনতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, চিনতে অসুবিধা হবে কেনে? তুই হুট করে এভাবে রক্তিম বাবুর কথাটা শুনে তুই এটা করেছিস তাই না? ও মানুষটার কি সমস্যা আছে মতো বুঝতে পারছিলাই। তখন তোকে ওভাবে খোঁচা দিয়ে কথা বললো কেন বললো বলতো? অদ্ভুত মানুষ আছে বটে। এ বাড়ির মানুষজন বলতো ও নাকি খুব ভালো মানুষ আছে, ও সবার কথা খুব ভাবে, ও খুব দয়ালু, অমুক তমুক। এত কথা কেনে বললো মতো বুঝতে পারছিলাই, মতো কোনো মিল পাচ্ছিলা। ও পুরো উল্টা মানুষ আছে, হিংসুটে কোথাকার। মুখ সামলে কথা বল, মুখে লাগাম দে। কার ব্যাপারে কি কথা বলছিস তুই জানিস? মুখ খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি রে। মুখ ভুল কি বলেছি বলতো? হ্যাঁ, তখন তোকে কিভাবে অপমানটা করলো, কিভাবে তোকে কথাটা শোনালো, তুই মনে পড়ছে লাই? মোর সব মনে আছে, তুই ভুলে গেছিস। তোর মনে আছে যখন তুই মুখে ভালোবাসতিস, তখন ও জড়িবুটি ম্যাডাম যখন মোর কাছে আসতে চাইতো, তখন তুই কি করেছিস, কিভাবে ওর ক্ষতি করার চেষ্টা করেছিলিস? হ্যাঁ, আজ যখন রক্তিম বাবু এ বাড়িতে ফিরে এসেছে, মরতে মরতে ফিরে এসেছে, তখন ও এসে দেখছে ওর পরিবার একেবারে উলট পালট হয়ে গেছে, আর মু ওর পরিবারের পাশে আছি। ও দেখে কি করবে বল? হ্যাঁ, মিষ্টি, মু বলছি দোষটা রক্তিম বাবু নয়, দোষটা মোদের দোষ আছে। মোর এখানে ফেরাটাই ভুল হয়েছে। আবার চল, আমি ঠিক করেছি কাল সকালে এখান থেকে চলে যাব। হ্যাঁ লালন, তুই এই কথাটা ঠিকই বলেছিস। মোরা এখানে আর থেকে কি করব বল? ওদের তো এখানে কোনো কাজ নাই, সব কাজটা শেষ হয়ে গেছে। এখানে তো তোমরা কাজের জন্য থাকছো না মিষ্টি। তোমরা এই বাড়িতে আছো একটা পরিবারের অংশ হয়। তুমি প্রমিস করেছিলে না যে তুমি আর কোনোদিন এই বাড়ি ছেড়ে যাবে না? তাহলে এখন কেন এই প্রমিসটা ভাঙছো? প্লিজ তুমি রিকুর ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যেও না। লালনদা দেখো, ভাইদার কথায় তুমি যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে ভাইদার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার পায়ে পড়ে যাচ্ছে। কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আরে তোর কোনো দোষ নাই, তুই কেন ক্ষমা চাইছিস? হ্যাঁ, মু রাগ করে লাই, মু কথা দিচ্ছি। ঠিক আছে, তবে এই বাড়ি থেকে চলে না গিয়ে একটু সময় দাও ভাইদাকে, একটু সময় দাও পুরো বিষয়টা নিয়ে একটু ধাতস্থ হতে। আর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তুমি, কথা দাও আমাকে, বলবে না। ভুল করছিস রে, দেখবি এতে শুধু ঝামেলা বাড়বে, কারোর ভালো হবে ক্লাই, কারো না। ডালি বলুন। I'm sorry. I'm really sorry. Please, আমার উপর রাগ করবেন না। আমি রাগ করিনি। আমি জানি এই মুহূর্তে আপনার মনে কি চলছে। আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারি। ডালি প্লিজ, ডালি আমি জানি যে আমার ফিরে আসায় অনেক কমপ্লিকেশনস তৈরি হয়েছে, কিন্তু বিশ্বাস করুন সেটা আমি চাইনি। ডালি আমি শুধু চেয়েছিলাম একটা সুখী পরিবার, আমার হারানো পরিবারটাকে ফিরে পেতে, আপনাকে ফিরে পেতে, সমস্ত নেগেটিভিটি ভুলে গিয়ে আপনার আর রৌদ্রের সঙ্গে আবার নতুন করে জীবন শুরু করতে। কিন্তু
কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আপনি তো আমার সাথে এক ঘরেই থাকতে চাইছেন না, আমার সাথেই থাকতে চাইছেন না। আপনি বারবার করে মিষ্টির কাছে চলে যাচ্ছেন। কিন্তু কেন ডালি? কি অপরাধ আমি করেছি যে আমি আমার স্ত্রীকে নিজের কাছে পেতে পারি না? জানি ডালি, আমি আপনাকে অবিশ্বাস করে এতগুলো উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। আমি সত্যি ভুল করে ফেলেছি। কিন্তু একবার আপনি আমার দিকটা ভেবে দেখুন। এতদিন পর ফিরে এসে নিজের পরিবার, নিজের স্ত্রীকে যদি অচেনা মনে হয়, নিজের সন্তান যদি তার কোলে না অন্যের কোলে গিয়ে শান্ত হয়, তাহলে কি তার ভেতরে একটা কষ্ট দলা পাকিয়ে উঠবে না? বুক চিরে একেবারে কান্না ফেটে আসবে না? আপনি বলুন। বাবু, আপনি শান্ত হন। দেখুন, একবারে না হলেও ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। ডালি, আমি তো সেটাই চাই যে আমরা আগের মতো আবার ভালোবেসে আনন্দে দিন কাটাবো। সেটাই তো আমি চাই। রক্তিমবাবু, বললাম তো সব ঠিক আছে। আপনি কেন চিন্তা করছেন? আমি বা এই পরিবারের কেউ আপনাকে ছেড়ে যায়নি, বলছি তো সব ঠিক আছে। তবু আমার খুব ভয় করছে ডালি, আপনাকে হারিয়ে ফেলার ভয়। প্লিজ কথা দিন আমাকে, কথা দিন আমার থেকে আর কোনোদিনও দূরে সরে যাবেন না। হ্যাঁ, কথা দিন আমায়। হ্যাঁ, আমাকে একা ছেড়ে যাবেন না, কোথাও যাবেন না। কথা দিন, কথা দিন। কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে যাব না। হ্যাঁ মা, চিন্তা করিস না। হ্যাঁ, এদিকে সব ঠিক আছে। হ্যাঁ, বলছি যে তোরা আশ্রমে যখন গেছিস তাহলে উৎসবের কয়েকটা দিন কাটিয়ে আসবি তো? হ্যাঁ, এদিকে কোনো অসুবিধা হলে আমি জানাবো তো। হ্যাঁ, এক সেকেন্ড। বলছি শোন না, ওই চিত্রা মাসি ফোন করছে। হুট করে কেন ফোন করছে? আমি তোকে রাতের দিকে ফোন করি। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, রাখছি। হ্যাঁ মাসি, বলো। ডালি, আমি মিষ্টির কাছ থেকে সবটা শুনেছি। মিষ্টি আমাকে সবটা বলেছে। রক্তিম ফিরে আসার পর থেকে তোমার সাথে কি ধরনের ব্যবহার করছে আমাকে সবটা জানিয়েছে। ডালি, মা আমার, আমি জানি তোমার ওপর দিয়ে কি কঠিন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা কঠিন পরীক্ষা মা। এই সময় মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে। আর আমার বিশ্বাস তুমি এই কঠিন পরীক্ষায় ঠিক উতরে যাবে, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নেবে। কিন্তু কি সিদ্ধান্ত নেব, কোন দিকে যাব, সেটাই তো বুঝতে পারছি না মাসি। দুই দিকেই আমার দুটো কাছের মানুষ। যে কোনো একজনকে বেছে নিতে গেলে তো আমাকে আর একজনকে দূরে করতেই হবে। সব দিক থেকেই না নিজেকে অকৃতজ্ঞ আর স্বার্থপর বোধ হচ্ছে। অকৃতজ্ঞ বা স্বার্থপর এর কোনোটাই তুমি নও ডালি। তোমাকে আর প্রমাণ দিতে হবে না। আজকে তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, ঈশ্বর তোমাকে সেখানে এনে দাঁড় করিয়েছেন। ঈশ্বর নিজে তোমাকে একটা দুমুখ রাস্তার মুখে এনে দাঁড় করিয়েছেন। এখন দেখো, একটা রাস্তা ধরে চলতে গেলে আরেকটা রাস্তাকে তো ছেড়ে দিতেই হবে। এটা কোনো স্বার্থপরতা নয় মা, এটা পরিস্থিতি। না মাসি, আমার না কেন জানি না মনে হচ্ছে যাই করি না কেন সেটা ভুল পথেই পা বাড়ানো হবে। ডালি, আসলে তোমাকে আরেকটা কথা বলতে ফোন করেছি। আসলে কালকে না আমাদের লালনের জন্মদিন। তুমি চিন্তা করো না মাসি, কাল লালনের জন্মদিন খুব ভালো করেই পালন হবে। ওই কোনোভাবে আমরা একা থাকতে বা কষ্টে থাকতে দেব না, আমি তোমায় কথা দিলাম। আরে
বলছি সিক্রেট কিছু মিটিং নাকি এখানে? না মানে একটা প্ল্যানিং হচ্ছে, তাই তোমাদেরকে ডাকলাম। প্ল্যানিং? কালকে লালনের জন্মদিন। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। এই দাঁড়া আমি না লালনদাকে ডেকে আনি। সৈনি এখন লালনকে কিছু বলা যাবে না, মানে আমরা না ওকে সারপ্রাইজ দেবো, কেমন? এখন কিচ্ছু বলা যাবে না। কি সারপ্রাইজ? আমার জন্য কিছু? আর রিকু বলছি আসলে কালকে তো লালন আঙ্কেলের জন্মদিন, তাই আমরা সবাই মিলে ভাবছিলাম যদি একটু সেলিব্রেট করতে পারি আমরা। ও গ্রেট, খুব ভালো খবর। যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে তার জন্য তো এরকম একটা সেলিব্রেশন হওয়াই দরকার। না তেমন কিছু নয়, সামান্য আয়োজন করবো ভাবছিলাম, যদি আপনার অসুবিধা না থাকে। কাম অন, না এতে আমার অসুবিধা হওয়ার কি আছে? ডেফিনেটলি আপনি সেলিব্রেট করতেই পারেন, তবে আমি তো একটা অন্য প্ল্যান করব ভেবেছিলাম, সেটাই বলতে আপনাদের কাছে এসেছিলাম। কি প্ল্যান ভাইদা? এই বাড়িটা আমার আর ভালো লাগছে না ঋষভ, আর তাছাড়া আমি জানতে পেরেছি যে এই বাড়িটা কিছুদিনের মধ্যে ছেড়েও দিতে হবে। তাই ভাবলাম যে লালনের বার্থডে আর আমার তোদেরকে ফিরে পাওয়ার আনন্দ, এই দুটোকে যদি ক্লাব করে একটা হিউজ সেলিব্রেশন আমাদের ফার্ম হাউসে হয় তাহলে কেমন হয়? ফ্যান্টাস্টিক, খুব ভালো আইডিয়া। শোনো, সবাই সবকিছু গুছিয়ে নাও, কাল বিকেলের মধ্যেই আমরা শিফট করবো এই বাড়ি থেকে, ওকে? আর লালন জানতে না পারে, ওর কাছে এটা সারপ্রাইজ থাকা দরকার। আর প্রয়োজন হলে ওকে বলতে পারেন ওর গ্রামের বন্ধু বান্ধবদের ডেকে নিতে। ইনফ্যাক্ট আপনি ইনভাইট করে নিন। হ্যাঁ, মানে ওরা আসলে তো লালন আরো খুশি হবে। এক্স্যাক্টলি। ভাইদা আই এম সো হ্যাপি। আমি জানতাম তুই সেই আগের মতনই আছিস। আরে কোথায় নিয়ে যাচ্ছিস মুখে? আরে আয় যেখানে নিয়ে যাচ্ছি তুই একটু পরেই দেখতে পাবি। আরে আয় বল তো। আরে ও যেভাবে নিয়ে যাচ্ছে তুই চল না। আরে চোখটা বন্ধ করে রেখেছিস? আরে মোর পট্টিটা খোল তোরা। হে লালন, আর একটু সবুর করো, একটু বড়ই জানতে পারবে কোথায় কেন তোমাকে এভাবে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছে। আচ্ছা রিকু, শোনো না, বলছি খাবার এসে গেছে আর বাকি সব অ্যারেঞ্জমেন্টস স্টার্ট। আর এবার তুমি পার্টিটা শুরু করতে পারো রিকু। ওয়ান্ডারফুল। ডালি, এবারে লালনের পট্টিটা খুলে দিন। দিচ্ছি। এসো বৌদি। তাড়াতাড়ি খুলো। মন লিখে তোরা এসব আয়োজন করেছিস? হ্যাঁ, তোরা গা থেকে মন লিখে এসেছিস ওর জন্মদিন পালন করবি বলে। তাহলে তো কি, মোর বন্ধুর জন্মদিন বলে কথা, মোর একটা আনন্দ করবো গলাই। তোর জন্মদিনে না ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোকে উনি সকল সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু দেয়। যা কিছুই তুই মন থেকে চাস সবই যেন তোর ঝুলিতে এসে পড়ে। মু তো তোদের সাথে, বন্ধুদের সাথে, নিজের আপন জনদের সাথে শুধু থাকতে চাই ভালো করে, বাস। মোর উপহার কিচ্ছু চাই না, ওটাই মোর সবচেয়ে বড় উপহার। এ লালু, কিরকম চমকটা দিলাম বলো? এবার বিশ্বাস হলো তো? আমি কিন্তু ভিলেন নই, আমি কিন্তু একজন ভালো বন্ধু হতে পারি। এসবের কি দরকার ছিল? দরকার তো ছিল। আজকের দিনে আমার বন্ধুকে খুশি করা আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই জন্মদিনটা পালন করার প্ল্যানটা তো ডালেরই ছিল, তুই জানিস? আচ্ছা তাহলে জন্মদিন পালন করা শুরু হোক। নাও লালন, এ নাও কেকটা কাটো। হ্যাঁ চলো।
ভাবতে পারিনি এখানে এসে তোদের মতো এত বড় একটা পরিবার পাবো, এত সম্মান পাবো, এত ভালোবাসা পাবো, ভাবতে পারিনি। এখনো অনেক এরকম সারপ্রাইজেস বাকি আছে যেগুলো তুমি ভাবতেও পারোনি, সেগুলো সব ধীরে ধীরে আস্তে আস্তে দেখতে পাবে। লালনদা বলছি, সব তো হলো, কেক খাওয়াও হলো, খাওয়ানোও হলো, এবার আমার মনে হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে তোমার মুখটা একটু কেক দিয়ে ডিজাইন করে দিতে। ভেবেছো লালন এই বাড়িতে এসে সবাইকে তুমি আমার থেকে কেড়ে নেবে, আমার ডালিকে আমার থেকে কেড়ে নেবে, আর আমি চুপচাপ সবটা দেখবো? নেভার। বরং আজ তুমি বুঝবে লালন, এই রক্তিমদের বর্মন বেঁচে থাকতে ডালিকে কেউ তার থেকে আলাদা করতে পারবে না।